হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার উপর 4 নাম্বার ক্লাসটা করব। ঠিক আছে, ওকে। সবাই কেমন আছো বলো তো? আগের ক্লাসগুলা করছো? আগের ক্লাসগুলা করছো কি? আমার ক্লাস করার কিন্তু শর্ত আছে। প্রত্যেক দিন তার আগের ক্লাসটা অবশ্যই রিভিউ করে আসতে হবে। প্রত্যেক দিন আগের ক্লাসটা রিভিউ করে আসতে হবে। ঠিক আছে? সবাই আমাকে বলো। সবাই সবাই হ্যালো 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 হ্যালো। সবাই শুনতে পাচ্ছ না? আচ্ছা, তো আমরা আজকে সরল রেখা এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাসটা করব। 3 নাম্বার ক্লাস পর্যন্ত সবাই বুঝছো? আমাকে বলো, চতুর্ভুজের পরিসীমা 2 পাই আর, না তো চতুর্ভুজের পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল। 2 পাই আর কেমনে হয়? 2 পাই আর তো বৃত্তের পরিসীমা, যেটাকে বৃত্তের পরিধি বলে। বৃত্তের পরিধি বলে। আচ্ছা, গতকালকে আমরা দেখতেছিলাম, তোমরা সবাই একটু মিউট করে রাখিও। তোমরা সবাই একটু মিউট করে রাখিও। ঠিক আছে, সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখিও। আচ্ছা, দাঁড়াও, আমি ক্লাসটা এক্সিট করে আবার জয়েন করতেছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা গত ক্লাসে কি দেখছিলাম সবাই বলো তো? আচ্ছা, ক্লাসটা এন্ড করা লাগবে। তোমরা কয়েকজন আনমিউট করে ফেলছো, এখন ওই আনমিউটটা আর মিউট করা যাইতেছে না। আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি, সবাই ওয়েব অ্যাপে আবার নতুন করে জয়েন করবা। ঠিক আছে, জাস্ট 1 মিনিটের মধ্যে সবাই ওয়েব অ্যাপে আবার নতুন করে জয়েন করবা। যারা ফেসবুকে আসো একটু রিভিউ করো, গত ক্লাসটা রিভিউ করো। যারা ফেসবুকে আসো একটু গত ক্লাসটা রিভিউ করে নাও। ঠিক আছে, ঠিক আছে। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে দুইটা বিন্দুর সংযোজক সরল রেখাংশকে, দেখো এই যে এবি রেখাংশকে বিভক্ত করতে পারে কারা কারা? একটা বিন্দু বিভক্ত করতে পারে বা একটা রেখা বিভক্ত করতে পারে। এখন এই রেখাটা হতে পারে কোনো অক্ষ বা হতে পারে কোনো সাধারণ একটা সরল রেখা। সাধারণ একটা সরল রেখা। তো তোমাকে দেওয়া থাকবে এরকম একটা বিন্দু এই এবি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে, অনুপাতটা চাবে। কিংবা ধরো এবি রেখাংশকে এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা সরল রেখা কি অনুপাতে বিভক্ত করে, বুঝছো? আচ্ছা, তার মানে আমাকে অনুপাতটা বের করতে বলছে। এখন অনুপাতটা বের করার জন্য আমরা কিছু স্পেশাল ফর্মুলা দেখছিলাম, যেখানে আসলে আমরা k:1 এই অনুপাতে ধরে নিই। সুবিধাটা কি হয়? কে এর ভ্যালু বের করলেই হয়ে যায়। সুবিধাটা কি হয়? কে এর ভ্যালু বের করলেই হয়ে যায়। সবাই এই ফর্মুলাগুলো মনে আছে?
আমাকে বলো তো, এগুলা ছিল একদম প্রথম ভার্সন। দুইটা বিন্দুকে যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে সি বিন্দু, তাহলে সি বিন্দুর ভুজকোটি। যদি বহির্বিভক্ত করে তাহলে সি বিন্দুর ভুজকোটি। হ্যাঁ, প্রথম দুইটা সূত্র আমরা ব্যবহার করতাম যদি অনুপাতটা দেওয়া থাকে, বিন্দুটা বের করতে বলতো। এবার উল্টা কাহিনী, ধরো বিন্দুটা বলা আছে, অনুপাতটা বের করতে দিচ্ছে। তুমি যদি এই সূত্র বের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে m1 m2 দুইটার ভ্যালু বের করা লাগবে। বরঞ্চ আমরা ফর্মুলাটি একটু চেঞ্জ করে দিই, যদি k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে ফর্মুলা দ্বারা m1, বহির্বিভক্ত করলে ফর্মুলা দ্বারা এরকম। তো এবার যদি আমাকে অনুপাত বের করতে বলে এবং আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে k এর ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ। ক্লিয়ার? আমাকে সবাই বলো, সবাই বুঝছো? তারপর আমরা এই অঙ্কটা দেখছিলাম, এবি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সি বিন্দুটা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। তো এগুলো আমরা কেমনে করতাম? আমরা ধরে নিতাম যে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি সব সময় এই টাইপের, যখন আমাকে অনুপাতটা যাবে কি অনুপাতে বিভক্ত করে, আমি সব সময় ধরে নিব k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই দুটা জিনিস আমি ধরে নিব, তারপর আমি অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করব। এই দুটাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর ভুজ কত, এইটা, সেই ভুজটা দেওয়া আছে 7। সেখান থেকে আমি k এর ভ্যালুটা বের করে ফেললাম। যদি k এর ভ্যালু পজিটিভ আসে তাহলে আসলেই অন্তর্বিভক্ত, যদি নেগেটিভ আসে তাহলে বহির্বিভক্ত। তাহলে পজিটিভ নেগেটিভের ব্যাপার শেষ। তাহলে 3:2 বহির্বিভক্ত, তাহলে 3/2:1, k:1, দুই পাশে 2 দিয়ে গুণ করে দিলা 3:2। বুঝতে পারলাম সবাই? আমাকে বলো তো, আমাকে বলো তো, আমরা সবাই বুঝলাম না? এরপর খেয়াল করো, এটা আমরা পারবো না, আমরা পারবো না। এই দুইটা বিন্দুদের সংযোগ রেখাংশ এই বিন্দুতে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয়, আমরা তো গত ক্লাসে এগুলা দেখছিলাম, তাই তো? তারপর দেখাইতে বলছি, একটু মনোযোগ দাও। দেখাও যে মূল বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডন বিন্দু। মূল বিন্দু যদি ত্রিখণ্ডন বিন্দু হয়, তাহলে মূল বিন্দু এই রেখাংশটাকে হয় 1:2 না হয় 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো আমি ধরে নিচ্ছি মূল বিন্দুটা এই রেখাংশ, এই যে রেখাংশের দুই মাথা, এক মাথায় এই বিন্দু, এক মাথায় এই বিন্দু, এই রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই দুইটা বিন্দুকে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ এটা না? প্রশ্ন মতে সেই ভুজটাই কিন্তু শূন্য, যেহেতু মূল বিন্দু। তাহলে আমি k এর ভ্যালু বের করলাম 1/2:1, তাহলে 1:2। তাহলে মূল বিন্দু এই দুইটার সংযোগ রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে মূল বিন্দু এটার একটা সম ত্রিখণ্ডন বিন্দু। তারপর বলছে অপর সম ত্রিখণ্ডন বিন্দু। সম ত্রিখণ্ডন বিন্দু কয়টা? দুইটা, তাই না? একটা যদি 1:2 অনুপাতে বিভক্ত করে, তাহলে আরেকটা কি অনুপাতে? 2:1। তাহলে এই যে এই রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক বের করলেই হবে, যাবে। ক্লিয়ার? বলো বলো বলো, সবাই বুঝছো না? আমরা সবাই বুঝলাম, আমরা সবাই বুঝলাম। এবার চলো অক্ষ দ্বারা বিভক্তি। আমাদের দুইটা খুবই পপুলার অক্ষ আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। সবাই মনোযোগ, এই এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ। ধরো তোমার কাছে দুইটা বিন্দু আছে, ধরো তোমার কাছে দুইটা বিন্দু আছে, এ বিন্দু x1, y1, আরেকটা বিন্দু আছে বি বিন্দু x2, y2। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ, দেখো একটা অনুপাতে বিভক্ত করতেছে না? এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করতেছে? এক্স অক্ষ মানে কি? এই বিন্দুটা। তুমি কি ধরে নিতে পারো না k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে? পারো? আমাকে সবাই বলো, k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। তুমি কি এই বিন্দুটার কিছু জানো? এক্স অক্ষের উপরে সবগুলা বিন্দুর, এক্স অক্ষের উপরে সবগুলা বিন্দুর কি জানো? কি জানো? কোটিটা জানো। এই বিন্দুর কোটি 0,
তাহলে তুমি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এই বিন্দুর কোটি নিয়ে আসতে পারবা, কোটির মান 0 হবে, সেখান থেকে k এর ভ্যালু বের হবে। বুঝছো? সেখান থেকে k এর ভ্যালু বের হবে। আমি কি বুঝাইতে পারছি? যদি বলতো y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, সিমিলার কাহিনী, y অক্ষের উপর সব বিন্দুতে, y অক্ষের উপর সব বিন্দুতে কি 0, y অক্ষের উপর সব বিন্দুতে কি 0, ভুজ 0। পারবা একটা অঙ্ক করাই? তাহলে বুঝতে পারবে। এগুলোর খুব সুন্দর সুন্দর শর্টকাট আছে। আচ্ছা, এক্স অক্ষ কিন্তু বহির্বিভক্তও করতে পারে। খেয়াল করো, এই যে এবি একটা রেখা, চিন্তা করো এবি রেখা, ধরো এটা পিকিউ রেখা। পিকিউ রেখাকে এক্স অক্ষ কি অন্তর্বিভক্ত করতে পারবে? পিকিউ রেখাকে এক্স অক্ষ কি অন্তর্বিভক্ত করতে পারবে? পিকিউ রেখাকে এক্স অক্ষ কি অন্তর্বিভক্ত করতে পারবে? বহির্বিভক্ত করবে। কি অনুপাতে বহির্বিভক্ত করবে? পিকিউ, এই যে এটা ইস্টু এটা। সো অক্ষ কিন্তু চাইলে একটা রেখাংশকে দুইটা বিন্দু দেওয়া মানে রেখাংশ অন্তর্বিভক্তও করতে পারে, বহির্বিভক্তও করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা সব সময় ধরে নিব অন্তর্বিভক্তের ফর্মুলা ধরে কে এর ভ্যালু বের করব। যদি পজিটিভ আসে তাহলে অন্তর্বিভক্ত, নেগেটিভ আসলে বহির্বিভক্ত। দেখো, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে? বিভাজন বিন্দুটার ভুজ বের করো। বিভাজন বিন্দুটার কোটি কিন্তু তুমি জানো, তাই না? কোশ্চেনটা পড়ো। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। বিভাজন বিন্দু, সেই বিন্দুটা এক্স অক্ষের উপর, তার কোটি কিন্তু জানো 0 0, ভুজটা বের করতে বলছে। তাহলে তুমি ধরে নাও, ধরি এক্স অক্ষ k:1, আমি ডিটেইলসে লিখতেছি না, তুমি একটু লিখে নিও, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই দুইটা জিনিস তুমি ধরে নিছো। তুমি কিন্তু জানো না এখন অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, এই দুইটা জিনিস তুমি ধরে নিছো। ঠিক আছে? ধরি এক্স অক্ষ রেখাকা এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝছি সবাই? ধরি এক্স অক্ষ এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা তুমি বাংলায় সুন্দর করে লিখবা। ওকে, এবার অন্তর্বিভক্তকারী যেই বিন্দুটা, তার কোটি জানো? ওই অন্তর্বিভক্তকারী বিন্দুটা এক্স অক্ষের উপর, তার কোটি 0। তাহলে আমাকে বলো তো, k:1 অনুপাতে, প্রশ্ন মতে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি কি হবে আমাকে বলো তো? k+1 -5k, -5k না, আমরা কোটি বের করতেছি, ভুজেরটা লিখে ফেলছি, -10k + 7, তাই না? এই যে এই দুইটা বিন্দুকে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি কি এটা? এবং সেই কোটির ভ্যালু কত? 0। তাহলে বলো তো কি থাকে? -10k + 7 = 0। 10k = 7, তাহলে k সমান 7/10। বুঝতে পারছো? সবাই কোনটা বুঝো নাই? তুমি কি গত ক্লাস ঠিক মতো করছো? -10k কেন? k:1 না, তাহলে এই k এর সাথে কোনটা গুণ হবে? এইটা। -10k 1 এর সাথে কত গুণ হবে? 7। তাহলে সুতরাং দেখো, k এর ভ্যালু পজিটিভ আসছে না? এই তুমি লেগেছে, k এর ভ্যালু পজিটিভ আসছে, তাহলে আসলেও অন্তর্বিভক্ত করতেছে। তার মানে k:1 বা 7/10 1, তুমি দুই পাশে যদি 10 দিয়ে গুণ করো, 7:10
এই অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, বাংলায় লিখে দিবা, এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে 7:10। তারপর বলছে কি বিভাজন বিন্দুর ভুজ। দেখো এই দুইটা বিন্দুকে 7:10 অনুপাতে বিভাজনকারী যেই বিন্দুটা তার ভুজ কত হবে বলো তো? তার ভুজ কত হবে? 7 + 10, 7 + 10, 7 × -5, 7 × -5 প্লাস 7 × -5 প্লাস 10 × 7 প্লাস 10 × 7। তাহলে দেখো তো কত হয়? 7 × 10 = 70 মাইনাস 35, 35 বাই নিচে হচ্ছে 17। বিভাজনকারী বিন্দুর ভুজ হচ্ছে 35/17। সাইমা ইসলাম, তারপর হচ্ছে সামিহা, সাদিহা, উচ্ছ্বাস, তোমাদের সবারটা ঠিক আছে। ক্লিয়ার? সবাই বলো বুঝছো? বুঝছো? ড্র করে দেখানো লাগবে না, ড্র করে দেখানো লাগবে না, ড্র করে দেখানো লাগবে না। আমি পরেরটাই চলে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা সাধারণত ক নাম্বারে আসে বা এমসিকিউতে আসে। এমসিকিউতে আসলে এত বড় করে করব না, টেকনিক আছে, টেকনিক আছে। এটা পারবা? এই বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? পারবা? এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এটা তো পুরোপুরি আগের মতোই, এক্স অক্ষের উপর ওয়াই 0, ওয়াই অক্ষের উপর এক্স 0, k:1 অনুপাতে। তুমি ধরে নিবা কি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? তারপর এক্স অক্ষের ক্ষেত্রে তুমি কোটিটা বাইর করবা, =0 ধরে কি করবা? কে এর ভ্যালু বের করবা। এটার ক্ষেত্রে ভুজটা বের করবা, =0 ধরে কে এর ভ্যালু বের করবা। সবাই কি বুঝতে পারছো? এবার আসো আমরা একটা টেকনিক দেখি, আমরা একটা শর্টকাট দেখি। হ্যাঁ, এবার আমরা একটা শর্টকাট দেখব, মজার শর্টকাট। মনোযোগ দিবা সবাই, সবাই একটু মনোযোগ দিবা। সবাই এই চিত্রটা আঁকাও তো, সবাই এই চিত্রটা এতটুকু আঁকাও। আমরা দেখব দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম k:1, এতটুকু হচ্ছে কে, এতটুকু হচ্ছে 1, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, আমি কি করলাম, এই এ বিন্দু থেকে একটা লম্ব টেনে নিই, আবার বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে নিই। ঠিক আছে, টানলাম। তোমরা আমাকে বলতে পারবা এই লম্ব দুইটার দৈর্ঘ্য কত? এই লম্ব দুইটার দৈর্ঘ্য কত? এই লম্বটা কত? x1 না? x1 নাকি এই লম্বটা y1? এতটুকু, এতটুকু, এতটুকু কি y1 না? বলো y1 না? এতটুকু কি y2? আচ্ছা, এখানে দুইটা পুচকি পুচকি ত্রিভুজ তৈরি হয়েছে, তুমি কি খেয়াল করছো? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী। এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী কিভাবে? এই কোণ আর এই কোণ সমান, বিপ্রতীপ কোণ, তাই না? এই কোণ আর এই কোণ সমান, কেমন কোণ হিসেবে? বিপ্রতীপ কোণ। এটাও 90, ওটাও 90, 90 তো সমান। এটা সমান কেমন? একান্তর কোণ হিসেবে। এইটা এটা সমান একান্তর কোণ হিসেবে। তাহলে এটা কি সদৃশ কোণী ত্রিভুজ না?
সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। পরে আসছো, সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। অনুরূপ বাহু কারা? যেই দুইটা কোণ সমান, খেয়াল করো, যেই দুইটা কোণ সমান তাদের বিপরীত বাহুকেই অনুরূপ বাহু বলা হয় না? এই যে দেখো, পিঙ্কি দুইটা কোণ, এরা সমান, তাহলে এদের যে বিপরীত বাহু কে আর ওয়ান তারা অনুরূপ বাহু। হলুদ দুইটা বাহু সমান, তাহলে y1 আর y2 তারা অনুরূপ বাহু। সদৃশ কোণী ত্রিভুজে, সদৃশ কোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। কে বাহুর অনুরূপ বাহু কোনটা? কে কার বিপরীত কোণ? এটা এটা, তাহলে এটা এটা সমান, এটার বিপরীত বাহু কোনটা? 1, তাহলে কে বাই 1। দুইটা সদৃশ কোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা অনুরূপ বাহু চিন্তা করো, এই y1 তার অনুরূপ বাহু কোনটা আমাকে বলো তো? এই যে y1, এই যে y1 তার অনুরূপ বাহু কোনটা বলো তো? এই দুইটা কোণ সমান, এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু, তাহলে এই দুইটা অনুরূপ বাহু y1 আর y2। তাহলে আমরা লিখতে পারি না? এখন একটা কথা আছে, এটা তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য না? দৈর্ঘ্য কি নেগেটিভ হয়? তাহলে আমাকে আসলে মডুলাস দেওয়া লাগবে। সবাইকে আমরা বুঝতে পারলাম? তাহলে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? কোটিদ্বয়ের অনুপাতে। এক্স অক্ষ এবি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে? কি অনুপাতে বিভক্ত করে? এই তো পানির মতো সোজা, y1 বাই y2, কোটিদ্বয়ের অনুপাতে। এটা পরম মান, মডুলাস। এবার কথা হচ্ছে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? আমাকে বলো তো, যদি অন্তর্বিভক্ত হয় তাহলে বিন্দু দুইটা এক্স অক্ষের দুই পাশে হতেই হবে। যদি এক্স অক্ষ অন্তর্বিভক্ত করে তাহলে বিন্দু দুইটা একটা এই পাশে একটা ওই পাশে থাকতে হবে, একটা এক্স অক্ষের উপরে একটা এক্স অক্ষের নিচে। তাহলে y1 যদি পজিটিভ হয় y2 নেগেটিভ, বা এটা নেগেটিভ হলে ওটা পজিটিভ। আমার কথা বুঝছো? যদি এক্স অক্ষ অন্তর্বিভক্ত করে তাহলে বিন্দু দুইটা দুই পাশে থাকা মানে একটার y1 পজিটিভ হলে আরেকটা নেগেটিভ। তাহলে মডুলাসের ভেতরের যেই চিহ্নটা, মডুলাস দিলে তো পজিটিভ আসবে, কিন্তু মডুলাসের ভেতরের যেই চিহ্নটা, মডুলাস ছাড়া চিহ্নটা, সেই চিহ্নটা, এই যে এটার যেই চিহ্নটা, সেটা যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত। অনুপাতটা আমরা বের করতে পারবো। ক্লিয়ার? এইবার যদি বহির্বিভক্ত হয়, এই যে দেখো এই রেখাটাকে, এই বাবাজি তাকে কিন্তু আমাদের এক্স অক্ষ বহির্বিভক্ত করতেছে, তাই না? তাকে কিন্তু আমাদের এক্স অক্ষ বহির্বিভক্ত করতেছে, বুঝছো? বহির্বিভক্ত করলে বিন্দু দুইটা একই পাশে, তাহলে এটার কোটি যদি পজিটিভ হয় এটাও পজিটিভ, বা দুটাই যদি নিচে থাকে দুটাই নেগেটিভ, তাহলে এই অনুপাতটা পজিটিভ। আমি কি বুঝাইতে পারলাম? তার মানে এই অনুপাতটা যদি পজিটিভ হয় মডুলাস ছাড়া, তাহলে কেমন? বহির্বিভক্তি। ক্লিয়ার? কিচ্ছু বুঝি নাই, 20-এ এন্ট্রি নিছি। বাবা নায়ক, ও 20-এ এন্ট্রি নিয়ে বলতেছে কিচ্ছু বুঝি নাই, 20-এ এন্ট্রি নিছি। স্বাভাবিক না? আমি রিক্যাপ দিচ্ছি, তবে এইটা শর্টকাট, এটা তুমি রিটেনে অ্যাপ্লাই করতে পারবে না। ধরো দুইটা বিন্দু দিয়ে আমি বললাম এক্স অক্ষ, দুইটা বিন্দু স্থানাঙ্ক এ আর বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিলাম, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এক্স অক্ষ যখন বিভক্ত করবে অনুপাতটা হবে মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত। অনুপাতটা আমি বের করে ফেলছি। এবার অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, তুমি মডুলাস ছাড়া মডুলাসের ভেতরের চিহ্নটা খেয়াল করবা, সেটা যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত। কেন? আমি এক্সপ্লেন করছি।
অন্তর্বিভক্ত হলে দুইটা দুই পাশে থাকতে হবে। আর যদি মডুলাস ছাড়া অনুপাতটা পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত। এটা তো আমরা দেখলাম এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তুমি কি বলতে পারবা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? তাইলে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? জাস্ট কোটিদ্বয়ের জায়গায় ভুজদ্বয় হয়ে যাবে না? কোটিদ্বয়ের জায়গায় জাস্ট ভুজ হয়ে যাবে না? y1 y2 এর জায়গায় x1 x2 প্লাস মাইনাসটা আরেকবার বুঝাবো। দেখো অনুপাতটা তো আমি বের করে ফেলছি, এই যে k:1 y1:1 এই দৈর্ঘ্যের অনুপাতে। এই অনুপাতটা হচ্ছে পরম মান, অনুপাত কখনো নেগেটিভ হয় না। এবার অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? যদি অন্তর্বিভক্ত করতে হয় তাহলে দুইটা বিন্দু দুই পাশে থাকতে হবে। দুই পাশে থাকা মানে এই যে y1 আর y2 তাদের চিহ্ন একটা প্লাস হলে আরেকটা মাইনাস, তাহলে মডুলাস ছাড়া এই অনুপাতটা নেগেটিভ আসবে যদি অন্তর্বিভক্ত হয়। আর যদি বহির্বিভক্ত হয়, এই দেখো এই পি কিউকে এক্স অক্ষ বহির্বিভক্ত করতেছে, দুইটা বিন্দু একই পাশে, তাহলে দুইটার কোটি হয় দুটাই পজিটিভ নাহলে দুইটাই নেগেটিভ, তাহলে ভাগ করলে কি পজিটিভ চলে আসবে। বুঝাইতে পারলাম? সবাই 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 আমি এখন সামারিটা সুন্দর করে লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, সুন্দর করে লেখা আছে। মডুলাসের ভেতরে এই যে এই অনুপাতটা মডুলাস ছাড়া তার চিহ্ন যদি নাও, তার চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত। মডুলাসের ভেতরে যেই জিনিসটা আছে তার চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত, যদি পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? শর্টকাট তোমাদের বই আছে কিন্তু এটা শুধু এমসিকিউতে করতে পারবা। রিটেন আসলে কেমনে করবা আমি ডিটেইলস প্রসেস দেখাইছি। দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে, এক্স করলে কোটিদ্বয়ের, এক্স থাকলে কোটি, ওয়াই কোটিদ্বয়ের অনুপাতে, দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে? ভুজদ্বয়ের অনুপাতে। এবার দেখো তো, আমি অ্যান্সার বলবো, তুমি ঠাস ঠাস করে অ্যান্সার দিবা। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। বলো 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 বলো। এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? বলো। এক্স অক্ষ কোটিদ্বয়ের অনুপাতে। তাহলে অনুপাতটা কি হবে? মডুলাস অফ -4/6 তাহলে অনুপাতটা কি 2/3 না? 2/3 না? তার মানে কি 2:3। অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? বলো তো। মডুলাসের ভেতরের চিহ্নটা দেখবা নেগেটিভ না, যদিও এটা কোশ্চেনে চায় নাই, তার মানে কি অন্তর্বিভক্ত করবে। ক্লিয়ার? তারপর একটা বলো। এটা আমরা রিটেন প্রসেসে করছি না? এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? বলো তো। মডুলাস অফ কোটিদ্বয়ের অন্তর। বাকি থাকে বলো 7:10। অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? অন্তর্বিভক্ত। 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। বলো তো ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। 7/-5। মনে রাখবা প্রথমটা কিন্তু উপরে লেখা লাগবে। তাহলে 7:5 এই অনুপাতে অন্তর নাকি বহির্বিভক্ত? বলো তো। অন্তর নাকি বহির্বিভক্ত? অন্তর্বিভক্ত। ঠিক আছে, দেখাও যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে অক্ষ দুইটা সমান 3 ভাগে ভাগ করে। পারবা? কাহিনী বুঝছো কি বলছে?
কাহিনী বুঝছো কি বলছে? দেখো এটা তোমার রিটেন প্রসেস, বাট আমি শর্টকাটে দেখাই দিচ্ছি। এই যে এই দুইটা বিন্দু, আমি আনুমানিক একটা চিত্র আঁকালাম। হ্যাঁ, আমি আনুমানিক একটা চিত্র আঁকালাম, 2, -2, এই যে এরকম। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে অক্ষ দুইটা সমান 3 ভাগে ভাগ করে। তার মানে কাহিনী বুঝছো? এক্স অক্ষ মানে এটা বিভক্ত করবে 1:2 তে, এটা বিভক্ত করবে 2:1 এ। পারবা না? হ্যাঁ, নিজে করা শিখতে হবে, নাইলে কিন্তু পরে দেখবা আমি সব করে দিতেছি, আমি করার সময় পারতেছো, এরপর পরীক্ষা হলে নতুন একটা অঙ্ক দিছে, আসমান থেকে পড়তেছো। বুঝছো? কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো। কি বলছে? কি বলছে? এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ, তাহলে মাইনাস, আমি একটু লিখিয়ে দিচ্ছি তোমার জন্য, -1,4 এই একটা বিন্দু, যদিও চিত্র আঁকানো লাগে না, 2, -2 এই আরেকটা বিন্দু। এই দুইটার সংযোগ রেখাংশকে অক্ষ দুইটা সমান 3 ভাগে ভাগ করে। তাইলে অ্যাকচুয়ালি বলতে বলছে এই বিন্দুটা আর এই বিন্দুটা সমত্রিখণ্ডক বিন্দু। তার মানে একটা অক্ষ এটাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, আরেকটা অক্ষ এটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। একটা অক্ষ এটাকে 2:1 অনুপাতে, আরেকটা অক্ষ এটাকে 1:2 অনুপাতে। বলো তো এক্স অক্ষ এটাকে কি অনুপাতে বিভক্ত করে? এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? আমি শর্টকাটে করে দিচ্ছি, তুমি রিটেন প্রসেস পারবা। এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এক্স অ্যাক্সিস বিভক্ত করে কোটি দ্বয়ের অনুপাতে, -2/4, মডুলাস অফ -2/4। তাহলে কি 1:2 অনুপাতে, তাই না? এক্স অক্ষ। এবার চলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে বলো তো? মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাতে, 2:1। তাহলে এটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতে। মিলছে? মিল গিয়া? আমি তো শর্টকাটে দেখালাম, তুমি ডিটেলসে পারবা না। এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তোমাকে আসলে কি বের করতে বলছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি অনুপাতে বাইর করে, এই দুইটা বাইর করে তুমি বলবা একটা 1:2 একটা 2:1, তার মানে সমত্রিখণ্ডিত করে। ঠিক আছে? সবাই এই তো সবাই পারছো, সুন্দর সুন্দর, ভেরি গুড ভেরি গুড। এবার চলো পরের টাইপে যাই। আমার কি এই দুইটা হয়ে গেছে না? একটা বিন্দু একটা রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে? একটা বিন্দু একটা রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে? আগের ক্লাসে শিখছি। অক্ষ দুইটা কি অনুপাতে বিভক্ত করে? এবার আমরা দেখবো একটা আরেকটা রেখা, র্যান্ডম রেখা, এই যে এই রেখাটা, এটা কি অনুপাতে বিভক্ত করে। বুঝতে পারছো? সো আমাদের এখনকার টপিক হবে, এটা একটু টাফ আছে কিন্তু, হ্যাঁ এটা একটু টাফ আছে। ধরো একটা র্যান্ডম রেখা, আমার কাছে দুইটা বিন্দু আছে, এ বিন্দু আর বি বিন্দু। আমার কাছে দুইটা বিন্দু আছে, এ বিন্দু আর বি বিন্দু। এটাকে আরেকটা রেখা চিন্তা করো, এরকম একটা রেখা, সেই রেখাটার ইকুয়েশন দেওয়া আছে ax + by + c = 0। সেটা কি অনুপাতে বিভক্ত করবে? বুঝাইতে পারলাম? তুমি কি করবা, এটা কিভাবে করবা আমি বলতেছি, সবাই মনোযোগ দাও। এটারও শর্টকাট আছে, তবে শর্টকাটটা আপাতত লাগবে না, কারণ এটা এমসিকিউতে আসে না। তুমি ধরে নিবা k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি বিভক্ত করে? অন্তর্বিভক্ত। তুমি ধরে নিবা k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে তুমি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারবা না, সি বিন্দুটার, এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক তুমি কি বের করতে পারবা? আমাকে বলো, এবি কে k:1 এই অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক পারবা? আমাকে সবাই বলো। এখন এই যে বিন্দুটা, সেটা কিন্তু এই ডটেড লাইনের উপরে, তাহলে এই সমীকরণকে এই বিন্দুটা সিদ্ধ করবে না? সিদ্ধ তো করবে।
সিদ্ধ করলে আসলে কে এর একটা সমীকরণ আসবে, ক্লাস 9 10 পড়ে আসছো, সেখান থেকে কে এর ভ্যালু বাইর করে ফেলবা। কে এর ভ্যালু পজিটিভ আসলে আসলেই অন্তর্বিভক্ত, নেগেটিভ আসলে বহির্বিভক্ত, নেগেটিভ আসলে বহির্বিভক্ত। ক্লিয়ার 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 ক্লিয়ার। এটা করি তাহলে পুরোপুরি বুঝবা, একটা করি তাহলে পুরোপুরি বুঝবা। দেখো 0,-1 আর 15,2 এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে এই সরল রেখাটা কি অনুপাতে বিভক্ত করতেছে? অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত বলে নাই কিন্তু, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত বলে নাই কিন্তু, বুঝছো? তো আমি একটু সুন্দর করে লিখি। (0,-1 15,2) এটাকে কোন রেখাটা? দেখো 2x + 7y + 3, 2x + 7y + 3 = 0। এই রেখাংশটা, এই রেখাংশটা তুমি সুন্দর করে লিখবা, একটা নামও দিতে পারো। এই বিন্দুটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। সি বিন্দু হচ্ছে x, y। এই সরল রেখাটার একটা নাম দিতে পারো, নাম দিলে সুবিধা, তুমি ওকে নাম ধরে ডাকতে পারবা। তো সুন্দর করে লিখবা, ধরি এবি রেখাংশকে পিকিউ রেখাংশটা k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমার কি লেখার দরকার আছে? আমি প্রচন্ড অলস, লিখবো না। তুমি লিখবা ধরি এবি রেখাংশকে পিকিউ রেখাটা k:1 অনুপাতে। আমি জাস্ট এই অংশটুকু লিখে দিচ্ছি, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত। দেখো তুমি কিন্তু চাইলে বহির্বিভক্তও ধরতে পারো, কোনো অসুবিধা নাই। বহির্বিভক্ত ধরলে বহির্বিভক্তের ফর্মুলা ভাঙাবা, তারপর কে এর ভ্যালু নিয়ে আসবা। যদি কে এর ভ্যালু পজিটিভ আসে তুমি যেটা ধরছো ওটাই সঠিক, নেগেটিভ আসলে যেটা ধরছো তার উল্টাটা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দেখো তো, আমাকে বলো তো সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমাকে সবাই বলো, সি বিন্দু স্থানাঙ্ক ভুজ কোটি। আমি ভুজ কোটি দুইটাই নিয়ে আসবো। নিচে হবে k+1, নিচে হবে k+1, 15k + 0। তাহলে এক্ষেত্রে হয়, এক্ষেত্রে হয় 15k। এক্ষেত্রে কি হয় বলো তো? 15k। বুঝাইতে পারলাম? সবাই সবাই আমাকে বলো, তোমরা কি ক্লিয়ার? আর কোটির ক্ষেত্রে কি হয়? কোটির ক্ষেত্রে কি হয়? 2k - 1, 2k - 1। বুঝছো? বুঝছো বুঝছো? ওকে। এখন সি বিন্দু আসলে কি? এবি আর পিকিউ এর ছেদবিন্দু। তাহলে সি বিন্দু পিকিউ এর সমীকরণকে সিদ্ধ করবে, সি বিন্দু পিকিউ এর সমীকরণকে সিদ্ধ করবে, সি বিন্দু পিকিউ এর সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমরা লিখি সি পিকিউ এর সমীকরণকে সিদ্ধ করবে। তুমি সোজা বাংলায় লিখে দিবা। তো সিদ্ধ যদি করাও 2 ইন্টু ভুজের জায়গায় কত হবে? এইটা ভুজের জায়গায় কত হবে আমাকে বলো? 15k / k+1 প্লাস 7 ইন্টু 2k - 1 / k+1, ঠিক আছে, +3 = 0। আমরা কি, তোমরা কি সবাই বুঝছো? আমাকে বলো তো। সবাই বুঝছো? আরেকবার বুঝাবো? বুঝো নাই? কি বুঝো নাই? দেখো আমি সি বিন্দু স্থানাঙ্ক আনছি না, দেখো সি বিন্দু, এই যে সি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্কটা আনছি, সি বিন্দু, সি বিন্দু, তাই তো? তাই না? এই রেখাটা এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে কোন বিন্দুতে? সি বিন্দুতে। কারণ সি বিন্দু কিন্তু আবার পি কিউ এর উপরে, সি বিন্দু কিন্তু আবার পি কিউ এর উপরে, তাই না? সবাই বলো।
তাই তো? আচ্ছা, যদি তাই হয়, সি বিন্দুর আসলে পি কিউ এর সমীকরণকে সিদ্ধ করবে না? পি কিউ এর সমীকরণে এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় এটা, প্লাস 3 ইকুয়ালস টু 0। ডান। এবার তুমি কে এর ভ্যালুটা বাইর করো, লসাগু করো তো, লসাগু করো। নিচে থাকে কে প্লাস 1, উপরে 30k প্লাস 14k মাইনাস 7 বুঝছো, এই যে 7 দিয়ে কিন্তু গুণ করছি, 14k মাইনাস 7 প্লাস 3k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো কত হয়, 30 আর 14 44, 44 আর 3 কত 47, 47k মাইনাস 7 প্লাস 3, তাহলে কি হয় মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু কত, 4/47 না? পজিটিভ আসছে, পজিটিভ আসছে, বলো তো পজিটিভ আসছে? হ্যাঁ পজিটিভ আসছে, তাই না? তো পজিটিভ যদি থেকে থাকে তাহলে আসলেই অন্তর্বিভক্ত করতেছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি, 4/47:1 এই অনুপাতে, বা 4:7 এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এই 4:47, 4 তো ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পারবা? আমাকে বলো তোমরা কি পারবা? পারবা, ডান ডান, ঠিক আছে, ওকে। এই এটা অঙ্ক পরে চলে আসছে, এই শর্টকাট দিয়ে এটার অ্যান্সার বলো তো, শর্টকাট দিয়ে এটার অ্যান্সার বলো। খালি ভুল করেন, তোমাদের কমেন্টে ডিস্ট্রাক্টেড হয়ে গিয়ে ভুল করি, বুঝছো? তোমরা যে এই যে কমেন্ট করো, তো সহজ সহজ অঙ্ক না বুঝলে বলো, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে, মডুলাস অফ কোটি -4/6 মানে 2:3, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত। পরেরটাও কি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত, ঠিক আছে? পরেরটাও কি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত। ঠিক আছে, ওকে। এর পরেরটা দেখো, এটা তুমি পারবা, আমি আর করাইলাম না, তোমরা জাস্ট কোয়েশ্চেনটা পড়ো, দেখে বলো পারো কিনা। কোয়েশ্চেনটা পড়ো, তারপর আমাকে দেখে বলো যে পারবা কিনা, ঠিক আছে? পারবা? এত বড় কই, এবি বিন্দুর সংযোগ রেখাংশকে কিউ ও আর বিন্দু দুইটা 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত করে। তুমি কিউ আর আর এর স্থানাঙ্ক বের করতে পারবা? একটা অন্তর্বিভক্ত একটা বহির্বিভক্ত, কিউ এবং আর এর স্থানাঙ্ক বের করো। তারপর পি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এই দুইটার মধ্যবিন্দু, পারবা? পারবা। তাহলে পি কিউ এ বি আর গুলো বের হয়ে গেছে না, স্থানাঙ্ক বের হয়ে গেছে না, আমাকে বলো। তারপর পি কিউ দৈর্ঘ্যটা বের করতে পারবা, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পি আর বের করতে পারবা, তারপর এই দুটা সমান দেখাবা, কাজ শেষ। আমরা এখন পরের টপিকে যাব, এটা মজার একটা টপিক, এটা মজার একটা টপিক, সবাই টাইটেল দাও, সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু। একটা সামান্তরিক, তার তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, 3 নাম্বারটা বের করতে হবে, বুঝছো? একটা সামান্তরিক, তার তার টোটাল কয়টা শীর্ষবিন্দু, 4টা। একটা সামান্তরিকের টোটাল 4টা শীর্ষবিন্দু, 3টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে,
বুঝাইতে পারলাম? এখন এখন এটা শুধু সামান্তরিক না, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ সবার ক্ষেত্রেই খাটবে, কারণ এগুলোও কিন্তু সামান্তরিকের প্রপার্টি মানে, বুঝছো? এগুলোও কিন্তু সামান্তরিকের প্রপার্টি মানে, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, বুঝছো? এগুলোও কিন্তু সামান্তরিকের প্রপার্টি মানে। ডান। দেখো আমরা একটা অঙ্ক, এটা কিন্তু স্টার, হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে, এমসিকিউতেও আসে, রিটেনেও আসে। দেখো এবিসিডি সামান্তরিকের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এটা, ডি বিন্দু স্থানাঙ্ক। আমরা ছোট্ট করে একটা চিত্র আঁকবো, চিত্র আঁকলে সুবিধা হয়। এই ধরো আমাদের একটা সামান্তরিক, এই ধরো আমাদের একটা সামান্তরিক এ বি সি ডি 3,2, পি কত 2, -1, বা তুমি এখান থেকে শুরু করতে পারো। এ হচ্ছে 3,2, বি হচ্ছে 2, -1, সি হচ্ছে 8, -3। ডি বিন্দু স্থানাঙ্ক বের করা লাগবে। ডি বিন্দু স্থানাঙ্ক বের করা লাগবে। বলো পারবা? সবাই ওকে। দেখো একটা মজার প্রপার্টি আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। এই বিন্দুটা ধরো ও বিন্দু, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তুমি কি জানো এটা? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা তাহলে ও কি এবি এসি এর মধ্যবিন্দু না? তুমি সুন্দর করে লেখো, এই যে এই জিনিসটা ফার্স্টে লিখবা, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সবাই লেখো সুন্দর করে, এখানে ছোট্ট ক্লাসে পড়ে আসছো, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারবো ও এসি এর মধ্যবিন্দু, ও এসি এর মধ্যবিন্দু, ও এসি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? তাহলে বলতো ও বিন্দু স্থানাঙ্ক কত হবে? বলতো ও বিন্দু স্থানাঙ্ক কত হবে? 3 + 8 বাই 2, 2 - 3 বাই 2। তাহলে দেখো তো কত হয়? 8 আর 3 11, 11/2, আর হচ্ছে -½ তাই না? -½ আবার ও কিন্তু বিডি এরও মধ্যবিন্দু, ও কিন্তু বিডি এরও মধ্যবিন্দু, তাই না? দুইটা কর্ণেরই মধ্যবিন্দু। সো ও বিডি এরও কি মধ্যবিন্দু। তো তাই যদি হয় আমি লিখতে পারি না ও বিন্দু স্থানাঙ্ক আবার কি? x + 2/2 কমা y - 1/2। এখন এই দুটা তো সমান, এই দুটা যদি সমান হয় আমি লিখতে পারি x + 2/2 = 11/2 প্রশ্ন মতে। তাহলে বলো তো x এর ভ্যালু কত? 9, তাই না? সেম ভাবে দেখো y - 1/2 = -½ তাহলে y এর ভ্যালু কত? 0। তাহলে আমাদের যেই চতুর্থ শীর্ষবিন্দু তার স্থানাঙ্ক 9,0। সুন্দর করে লিখে দিবা। তুমি কি শর্টকাটটা ধরতে পারছো?
তুমি কি শর্টকাটটা ধরতে পারছো? দেখো তুমি যখন এই দুইটা সমান লিখতেছো, নিচের দুই দুই কিন্তু কাটা। দেখো এটা আর এটা সমান না, বলো 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 বলো, এই যে এটা আর এটা সমান না, তাহলে নিচের দুই দুই কিন্তু কাটা যাচ্ছে, দেখ খেয়াল করছো? তাহলে কি হচ্ছে আসলে, ৮ আর ৩ 11, 11 থেকে 2 বাদ যাচ্ছে, 11 থেকে 2 বাদ দিলে 9, ৮ আর 3 11, তার মানে এই শীর্ষবিন্দু আর এটা এই দুইটা যোগ হচ্ছে, ৮ আর 3 11, সেখান থেকে দূরেরটা বাদ যাচ্ছে। অর্থাৎ এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক তুমি যখন বের করবা, কাছের দুইটা যোগ করে সেখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছ। তুমি কি শর্টকাটটা ধরতে পারছো? যারা কিন্তু বুদ্ধিমান অলরেডি ধরে ফেলছে, যারা এখনো বুঝো নাই খেয়াল করো তো, খেয়াল করো তো, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হবে, এটার ভুজ হবে। এই দুইটা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে এটার ভুজ হবে। তাহলে আমি বলতে পারি না 2 দিয়ে ভাগ করলাম না, এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল সমান। দেখো এই যে এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল সমান, তাহলে এটার ভ্যালু কি হবে, এই দুইটার যোগফল মাইনাস x2। তাহলে x এর ভ্যালু যে কোনো একটা কর্ণের শীর্ষবিন্দু কি হবে, কাছের দুইটার যোগফল, কাছের দুইটার যোগফল, কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। এভাবে মনে রাখবা, এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। সেম ভাবে কোটে কি হবে, কাছের দুইটার যোগফল, কাছের দুইটার যোগফল। আমার কি আর প্রুফ করা লাগবে? আমি কি বুঝাইতে পারছি? বলো 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 বলো। দেখো এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 এটার ভুজ, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 এটার ভুজ। দুই পাশ থেকে 2 2 কাটা, তাহলে x1 প্লাস x3 সমান x প্লাস x2। তাহলে x এর ভ্যালু কি, x1 প্লাস x3 মাইনাস x2। বুঝছো? এটা আরো একটা শর্টকাট আছে, ওটা আরো আরো সেই মারাত্মক। সবাই কি ক্লিয়ার তোমরা? আমাকে বলো তো। তাহলে এই শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে শর্টকাট মনে রাখতে হবে না, মাথায় ঢুকে যাবে অটোমেটিক্যালি। বুঝছো? অটোমেটিক্যালি ঢুকে যাবে। কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। সিকিউতে শর্টকাট না, শর্টকাট অনলি ফর এমসিকিউ। প্যারা না, এমসিকিউতে কিন্তু আসে, এমসিকিউতে প্রচুর আসে। বলো এটা পারবা? এ বি ডি একটা রম্বস, রম্বসও কিন্তু সামান্তরিক, তাই না? রম্বসও কিন্তু সামান্তরিক, সে শর্তগুলো কিন্তু মানবে। এ একটু সুন্দর করে লেখো, এ হচ্ছে 2,5, এ হচ্ছে 2,5, বি হচ্ছে 5,9, বি হচ্ছে 5,9, ডি কত 6,8। ডি কি এখানে দেওয়া ঠিক হইলো না? কিন্তু এ বি সি ডি সুন্দর করে, এ বি সি ওখানে, ডি এখানে। সি কত এটাই তো বের করা লাগবে। বলো এটার ভুজ কি হবে, কাছের দুইটার যোগফল, কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। 6 5 11, 6 5 11 মাইনাস 2 কোটে কি হবে, কাছের দুইটার যোগফল 8 9, 8 প্লাস 9 মাইনাস 5। ক্লিয়ার? সবাই সবাই আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। এবি সমান সিডি দিয়ে করা যায়? হ্যাঁ করা যায়, কিন্তু কঠিন হবে, কঠিন হবে। দুইবার করতে হবে, এবিসিডি এডি বিসি, দুইটা অজানা রাশি, তো ভুজার কোটি না, দুইটা অজানা রাশি বের করার জন্য দুইটা সমীকরণ লাগবে। ওটা টাফ, ওটা টাফ, হুদাই পেঁচাও না। পারবা? সবাই অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। একটা সামান্তরিকের একটা কর্ণের প্রান্তবিন্দু, এটা দেখো চিত্র না আঁকাও কিন্তু করা যায়। একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, তার মানে এই দুই মাথা দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু এখানে, এটা চাইছে। তাহলে কাছের দুইটার যোগফল মানে এই দুইটার যোগফল, এই যে এই দুইটার যোগফল,
3 মাইনাস 6 মাইনাস এটা, বুঝছো? কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। তুমি চিত্র না আঁকাও করতে পারলে এমসিকিউতে খুব কাজে দিবে। দেখো চিত্র আঁকায় তুমি করতে পারবা, চিত্র আঁকায় তুমি করতে পারবা, কিন্তু চিত্র না আঁকাও করতে পারবা। কোন সামান্তরিকের একটা কর্ণের প্রান্তবিন্দু, কর্ণের প্রান্তবিন্দু মানে কি? ওরা কোনা কিচ্ছা, কোনায় 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 আছে, আরেকটা কর্ণের কোনায় বাকি দুইটা আছে, 3 নাম্বারটা দেওয়া আছে, এটা চাইছে, এটা চাইছে, তাহলে এটা কি হবে? কাছের দুইটা, কাছের দুইটায় কারা কারা? এই কোনায় কোনায় যারা আছে। 3 মাইনাস 6, সেখান থেকে এটা বাদ দিবা। 3 মাইনাস 6 কত বলো তো? মাইনাস 3, সেখান থেকে এটা বাদ দেওয়া মানে কি? যোগ করা, তাহলে মাইনাস 1, ভুজ পাইলাম মাইনাস 1। কোটে কি হবে? 1, এখান থেকে এটা বাদ দিবা, মাইনাস 1, 2। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, পারবা? একটা বর্গ, বর্গ কিন্তু সামান্তরিক, সামান্তরিকের ধর্মগুলা মানে একটা বর্গের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু বাইর করলা, ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করে দিলে কি? বর্গের ক্ষেত্রফল। বুঝছো? বুঝছো বুঝছো? আমরা পরের টপিকে যাব, মজার একটা টপিক। আমরা পরের টপিকে যাব, মজার একটা টপিক। সবাই মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। ভরকেন্দ্র। তোমরা কি জানো ভরকেন্দ্র কি? একটা ত্রিভুজের মধ্যমা 3টা যেই বিন্দুতে ছেদ করে, একটা ত্রিভুজের মধ্যমা 3টা। মধ্যমা কি? যে কোনো একটা শীর্ষ আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা একটা মধ্যমা। ভরকেন্দ্র। ঠিক আছে? একটা শীর্ষবিন্দু, একটা ভার্টেক্স আর তার বিপরীত বাহুর মিড পয়েন্ট, এই দুটা যোগ করলে যেটা পাওয়া যায় মধ্যমা। তো এরকম 3টা মধ্যমা পাওয়া যায়। এই 3টা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে সেটা বলা হয় ভরকেন্দ্র। ভরকেন্দ্রের মজার মজার কিছু প্রপার্টি আছে। প্রথমত আমাকে বলো তো, এটা মধ্যবিন্দু না? তাহলে এটা 1:1, বুঝছো? তুমি কি এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবা? আমাকে বলো তো, তুমি কি এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবা? x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 3, সরি বাই 3 না, বাই 2। মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এবার ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে মজার কাহিনী কি দাঁড়ালো? তুমি কি জি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? এই যে এই বিন্দু স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছে, এটা ধরো ডি বিন্দু। তাহলে এডিকে 2:1 অনুপাতে, এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সেটা যদি করো তাহলে তুমি জি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবা, এবং সেটা যেটা আসবে সেটা হচ্ছে ভুজ আসবে 3টা ভুজের গড়, ভুজ আসবে 3টা ভুজের গড়। কোটি আসবে কি? 3টা কোটির গড়। ভুজ আসবে 3টা ভুজের গড়, ভুজ আসবে 3টা ভুজের গড়, কোটি আসবে 3টা কোটির গড়। এটা কিন্তু বের করা সম্ভব, বুঝছো? গড় কেন? এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করলে দেখো, ডি বিন্দু স্থানাঙ্ক, এই মধ্যবিন্দু স্থানাঙ্ক পাইছো? এটা হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। ডি বিন্দু স্থানাঙ্ক জানো, এডিকে এই মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্তের ফর্মুলা যদি ভাঙাও তাহলে কি হবে বলো তো? 2 ইন্টু এইটা, 2 ইন্টু এটা করলে কি থাকে? x2 প্লাস x3। দেখো আমি করেই দেখাই, মনোযোগ। জি এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে জি বিন্দুর ভুজ কি হবে? নিচে 2 প্লাস 1, 2 ইন্টু এই যে এটার ভুজ x2 প্লাস x3, x2 প্লাস x3 বাই 2 প্লাস x1
নিচে কি হবে 2 + 1 2 * y2 + y3 by 2 plus 1 into y1. ঠিক আছে, ডান। বুঝছো? আচ্ছা, এখানে ভরকেন্দ্র আরো কিছু প্রপার্টি আছে। ভরকেন্দ্র এই ত্রিভুজটাকে তিনটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। ছোট ক্লাসে পড়ে আসছো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। অর্থাৎ এজিবি, বিজিসি, জাস্ট প্রপার্টি মনে রাখার জন্য। ভরকেন্দ্র একটা ত্রিভুজকে তিনটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। সি জি, ক্লিয়ার? আমাকে সবাই বলো, বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার? তবে মনে রাখতে হবে এইটা, জাস্ট একটা জিনিস মনে রাখবা, ভরকেন্দ্র মানে গড়। ভরকেন্দ্র মানে গড়। ভরকেন্দ্রের স্থানাঙ্ক তিনটা ভুজের গড় নিলে কি পাচ্ছ? ভরকেন্দ্রের ভুজ। তিনটা কোটির গড়, তিনটা কোটির গড় নিলে কি পাচ্ছ? তিনটা ভুজের গড় নিলে এটা পাচ্ছ, তিনটা কোটির গড় নিলে এটা পাচ্ছ। ক্লিয়ার? আমাকে সবাই বলো। দেখো 55 নাম্বার পারো কিনা, 55 নাম্বার পারো কিনা। একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া, ভরকেন্দ্র দেওয়া, 3 নাম্বার শীর্ষবিন্দুটা। তো ধরো তুমি 3 নাম্বার শীর্ষবিন্দুটা ধরে নিলা x, y। ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x, y। ঠিক আছে, ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x, y। সুতরাং প্রশ্ন মতে ভুজগুলার গড় 2 + 6 + x by 3, সেটা কত হওয়া উচিত? 6। আবার 7 + 1 + y by 3, সেটা কত হওয়া উচিত? 4। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু বের করতে পারবা না? 3 × 6 = 18 - 2 - 6। 18 - 8 কত? 10। আর এদিকে y কত আসে? 3 × 4 = 12, 12 - 8 কত? 4। 10,4, 10,4। সবাই কি বুঝলাম? আমাকে বলো তো। পরেরটাই যাই। পরেরটাই যাই। এবিসি, এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক। জি হচ্ছে এবিসি এর ভরকেন্দ্র। তুমি জি এর স্থানাঙ্ক বের করতে পারবা? ভাই পরিকেন্দ্রের এরকম সূত্র নেই, দেখবো আমরা, দেখবো। বলো জি এর স্থানাঙ্ক বের করতে পারবা? ডি বিসি এর মধ্যবিন্দু বের করতে পারবা? তুমি জি এর স্থানাঙ্ক বের করবা, তারপর বলছে ডি বিসি এর মধ্যবিন্দু, ডি এর স্থানাঙ্ক বের করবা, তারপর দেখাবা জি এদিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা দেখাইতে হবে। তুমি কিন্তু জানো আসলেই করে, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সেটার প্রমাণটা দেখাই দিবা। স্থানাঙ্ক জানলে এটা তো শিখে আসছো, এটা তো শিখে আসছো, তাই না? সবাই সবাই শিখে আসছো।
ওকে, এর পরেরটা কোশ্চেনটা পড়ো, তোমরা পারবা, এগুলা কঠিন কিছু না, তোমরা পারবা, ঠিক আছে, এগুলা কঠিন কিছু না। দেখো কি বলছে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, যদি ত্রিভুজটার ভরকেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থান করে, যদি ত্রিভুজের ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে দেখাও যে এটা ইকুয়ালস টু 0, তাহলে দেখাও যে এটা ইকুয়ালস টু 0। আজকেই মনে হয় সব পড়ায় ফেলবে, মাত্র 1 ঘন্টা হয়েছে, আজকে ছুটি দিব না। দেখো আজকে আমাদের চ্যাপ্টার 3.2 শেষ হবে, চ্যাপ্টার 3.2 শেষ হবে। যদি ত্রিভুজটার ভরকেন্দ্র, আচ্ছা ভরকেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে ভরকেন্দ্রের কোটি 0 না? বলো তো, আমি একদম শর্টে অঙ্কটা করতেছি, তুমি আগে একটু বাংলা ভাষায় লিখবা। যেহেতু ত্রিভুজটার ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, ভরকেন্দ্রের কোটি 0, তাহলে ভরকেন্দ্রের কোটি কত আমাকে বলো তো? ভরকেন্দ্রের কোটি কি হবে? 3টা কোটির গড়। ভরকেন্দ্রের কোটি কি হবে? 3টা কোটির গড়, 2a_t1 প্লাস 2a_t2 প্লাস 2a_t3 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি থাকে, তুমি যদি 2a কমন নাও, t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়ালস টু 0। দেখো 2a দিয়ে যদি ভাগ করে দাও, t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়ালস টু 0। ডান। আগে সবাই বল। ডান, এত সহজ। ঠিক আছে, এইবার ইংরেজি প্রশ্ন দেখে ভয় পেয়ে গেছো? ভয় পাও না, ভয় পাও না, ভয় পাও না। কই গেল? এটা ইন্ডিয়ার, ওই যে আইআইটি আছে না ইন্ডিয়ার, অনেকের নাম শুনছো, ওখানে আসা কোয়েশ্চেন, বাট সহজ কোয়েশ্চেন। ইংরেজি দেখে ভয় পাও না। ইংরেজি পড়তে পারো সবাই? হ্যাঁ, ইংলিশ ফর টুডে পড়তেছো 10 বছর ধরে। হ্যাঁ, যদি ইংরেজি না পড়ে না বুঝো, তাইলে কি করা উচিত? Let OPQ be the vertices of the triangle OPQ. তাহলে এই তিনটা হচ্ছে OPQ ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। The point R inside the triangle OPQ is such that the triangle OPR, PQR and OQR are equal area. তোমাকে আর এর স্থানাঙ্ক বের করতে বলছে। তুমি কি কোশ্চেনটা বুঝছো? তুমি কি কোশ্চেনটা বুঝছো? ও পি কিউ, এটার অভ্যন্তরে আর একটা বিন্দু, যেই আর এমন একটা বিন্দু যাতে করে ওপিআর, ওপিআর ঠিক আছে? এই তিনটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই তিনটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে বলো তো আর বিন্দুটা আসলে কি? আমাকে বলো তো আর বিন্দুটা আসলে কি? ভরকেন্দ্র, ভরকেন্দ্রের স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ, 0 প্লাস 3 প্লাস 6 বাই 3, তারপরে 0 প্লাস 4 প্লাস 0 বাই 3,
তাহলে দেখো তো কত হয়, 3 6 9, 3,4/3, ডান। ঠিক আছে, এটা ভরকেন্দ্র কিভাবে, আমি যখন ভরকেন্দ্র পড়াইছিলাম তখন মন কই ছিল, বলছিলাম না ভরকেন্দ্র এমন একটা বিন্দু যেটা এই ত্রিভুজটাকে 3টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই 3টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, এখানে তো বলাই আছে এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, বুঝছো? আচ্ছা, আমরা তো ত্রিভুজের ভরকেন্দ্র দেখলাম, চতুর্ভুজের ভরকেন্দ্র হইতে পারে না, পঞ্চভুজের ভরকেন্দ্র হইতে পারে না? আমাকে বলো তো, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ সবারই তো ভরকেন্দ্র হইতে পারে, পারে না? দেখো, ভরকেন্দ্র একটা ত্রিভুজকে 3টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল 3টাই সমান, ইকুয়ালস টু কি, পুরাটার 1/3। তার মানে পুরাটার ক্ষেত্রফল যদি 3x হয়, এটার x, এটার x, এটার x। ওকে, এবার দেখো, ভরকেন্দ্র মানে গড়, এই কথাটা মাথায় রাখলেই হবে। চতুর্ভুজের ভরকেন্দ্র কি হবে, ভুজগুলার যোগফলকে 4 দিয়ে ভাগ, কোটিগুলার যোগফলকে 4 দিয়ে ভাগ, কারণ চতুর্ভুজ মানে 4টা শীর্ষবিন্দু, 4টার যোগ দিয়ে 4 দিয়ে ভাগ। পঞ্চভুজ যদি হয়, 5টা শীর্ষবিন্দু, 5টা যোগ করে 5 দিয়ে ভাগ। ভরকেন্দ্র ইংলিশ হচ্ছে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড। ওকে, ঠিক আছে, আমরা পরের অঙ্কটা দেখি, মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। কোশ্চেনটা পড়ো তো, কোশ্চেনটা পড়ো সবাই, সবাই কোশ্চেনটা পড়ো। পড়ছো? এবিসি ত্রিভুজের বিসি, সি আর এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে, শীর্ষবিন্দু 3টা বের করতে বলছে। আমি একটু সুন্দর করে আঁকাই। এবিসি ত্রিভুজ, এ হচ্ছে কত, 2,4, বি কত, 5,0, সি কত, 4,-2। ঠিক আছে, ক্লিয়ার? এই ভুল লিখছি, এটা কি লিখলাম বলো তো, এটা কি লিখলাম আমি, এ বি সি, এগুলো তো বাহুর মধ্যবিন্দু, আমি শীর্ষবিন্দু বানিয়ে দিছি, সর্বনাশ। এ বি সি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে 2,4, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে 2,4, এটা ধরো ডি দিলাম, তারপরে সি এ বাহুর মধ্যবিন্দু ধরো ই দিলাম, 5,0, 4,-2। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবিসি এর স্থানাঙ্ক, দেখো এবিসি এর স্থানাঙ্ক বের করা কিন্তু ভালোই প্যারার কাজ। কয়টা অজানা রাশি, 3টা শীর্ষবিন্দু মানে 6টা, পারবা এগুলো বের করতে? কঠিন না কিন্তু সহজ, একটু বড় কিন্তু সহজ, একটু বড় কিন্তু সহজ, বুঝছো? আচ্ছা, তুমি আমাকে বলো তো, x1 আর x2 এই দুইটার গড় কত, 4 না? মধ্যবিন্দু যেহেতু, মধ্যবিন্দু যেহেতু, x1 প্লাস x2 বাই 2, x1
প্লাস x2 বাই 2 এটা ইকুয়ালস টু 4। তাহলে আমরা লিখতে পারি x1 প্লাস x2 ইকুয়ালস টু 8। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি পরে লিখতে পারি x2 প্লাস x3? বলো তো এই দুটা যোগ করলে কত হবে? x2 প্লাস x3 এই দুটো যোগ করলে 4 হবে না? x2 প্লাস x3 x2 প্লাস x3 x2 প্লাস x3 এই দুটো যোগ করলে 4 হবে, তাই না? তারপর x1 প্লাস x3 এই দুটো যোগ করলে 5 হবে না 10 হবে? x1 প্লাস x3 এই দুটো যোগ করলে হবে 10। ক্লিয়ার? আচ্ছা, দেখো তিনটা অজানা রাশি, তিনটা সমীকরণ, আমি এগুলো সমাধান করতে পারবো, কোনো প্যারা হবে না। ঠিক আছে, আমার টার্গেট x1 x2 x3 এগুলো বাইর করা। আমি যা যা লিখছি সবাই বুঝছো? দেখো x2 প্লাস x3 একে 2 দিয়ে ভাগ করলে 2 হওয়ার কথা, তাহলে x2 প্লাস x3 সমান 4। আচ্ছা, সিমিলার ভাবে আমি কি লিখতে পারি y1 প্লাস y2 কত হবে বলো তো? y1 প্লাস y2 কত হবে? y1 প্লাস y2 এটা ডাবল -4। y2 প্লাস y3 কি হবে? y2 প্লাস y3 কি হবে বলো তো? y2 প্লাস y3 হবে 8। y3 প্লাস y1 বা y1 প্লাস y3 এটা কত হবে? 10। এবার এখান থেকে x1 y1 x2 কেমনে বাইর করব? ও সরি 10 না রে, 0 0। বলো তো কেমনে বাইর করব? এখান থেকে আমার টার্গেট কি x1 x2 x3 এবং y1 y2 y3 বের করা। মজার কাহিনী হচ্ছে একটা বাইর করতে পারলে বাকি সব বাইরে হয়ে যাবে। যে কোনো একটা, ধরো x1 বাইর করলে, x1 বাইর হলে x2 বাইর হবে, x2 বাইর হলে x3 বাইর হবে। এটা মজার উপায় আছে। তুমি কি করলা দেখো, প্রথম দুইটা যোগ করো, পরেরটা বিয়োগ করে দাও, তাহলে কি থাকে বলো তো? এই দুইটা যদি যোগ করো x1 প্লাস 2x2 প্লাস x3, এর পরেরটা যদি বাদ দাও তাহলে x1 x1 কাটা 2x2 থাকে। প্রথম দুইটা যোগ পরেরটা বিয়োগ, 8 আর 4 12 ইকুয়ালস টু -10 2, তাহলে x2 এর ভ্যালু 2। ম্যাজিকটা এখন শুরু হবে। সিমিলার কাহিনী এখানে, এই দুইটা যোগ, প্রথম দুইটা যোগ পরেরটা বিয়োগ করো, তাহলে y1 প্লাস 2y2 প্লাস y3, এরপর এটা যদি বাদ দাও তাহলে y1 y3 কাটা 2y2 সমান কত থাকে? 8। তাহলে আমাদের y2 এর ভ্যালু কত? 4। একটা বের হয়ে গেছে। x2 এর ভ্যালু 2, x2 ইকুয়ালস টু 2। তাহলে x1 এর ভ্যালু কত বলো তো? x1 এর ভ্যালু কত? 6। x3 এর ভ্যালু কত বলো বলো বলো? x1 যদি 6 হয়, x3 এর ভ্যালু 4। একটা বের হলে বাকিগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আরে ধুরু, x2 এর ভ্যালু 1। দেখছো কি সর্বনাশ? x2 এর ভ্যালু 1, x2 এর 2 দিয়ে তো ভাগ করা লাগবে। x2 এর ভ্যালু যদি 1 হয়, x2 এর ভ্যালু 1, তাহলে x1 ভ্যালু কত? 7। x1 যদি 7 হয় তাহলে x3 কত? 3। এবার চলো y2, y2 এর ভ্যালু হচ্ছে 4। এই জাস্ট এখানে y2 এর ভ্যালু যদি 4 হয় তাহলে y1 হচ্ছে -8, y1 হচ্ছে -8, তাহলে y3 কত? 8। শেষ, আমাদের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক চলে আসছে। এটা হচ্ছে রিটার্ন প্রসেস। এটা কেমন প্রসেস? এটা কেমন প্রসেস সবাই বলো তো? যোগ বিয়োগ অনেক ভুল করতেছি না? না, এরকম ভুল তো করা ঠিক না। 8 - 4, 4 2 দিয়ে ভাগ করলে তো 2, তাহলে y2 এর ভ্যালু কত? 2। y2 যদি 2 হয় তাহলে y3 কত? y3 হচ্ছে 6।
y2 2 হলে -6 বুঝছো? তোমাদেরকে চেক করার জন্য যে আসলেই মনোযোগ দিচ্ছ কিনা। গুড, সবাই মনোযোগ দিতেছ। আমারটা দেখে ভুল করলে তো হবে না। যোগ বিয়োগ তোমরা ভুল করার কথা। আচ্ছা, এবার একটা মজার কাহিনী এখানে দেখাবো তোমাদেরকে, একটা মজার জিনিস। সবাই পুরা মনোযোগ এদিকে। আমরা রিটেন প্রসেসটা দেখে ফেলছি, এবার চলো এমসিকিউ প্রসেস দেখি। এই অঙ্কটার তুমি মধ্যবিন্দুগুলো একটু যোগ করো তো, এটা আর এটা যোগ করে দাও, তাহলে এখানে যেটা তৈরি হয়েছে না সেটা একটা সামান্তরিক। বুঝছো? এটার প্রমাণও আছে। এই জিনিসটা একটা সামান্তরিক। একটা সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু জানা থাকলে তুমি 4 নাম্বার শীর্ষবিন্দু বের করার শর্টকাট জানো। কাছের দুইটার যোগফল 4 আর 5 9 - 2 7। এই যে কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা -2 মাইনাস কাছের দুইটার যোগফল মাইনাস দূরেরটা। সিমিলার ভাবে তুমি যদি এই ড্রয়িংটা এখানে না করে এখানে করতা, তুমি কি দেখতে পারতেছো সুন্দর পুকি একটা সামান্তরিক? সিমিলার ভাবে যে এখানেও একটা সামান্তরিক। তো সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু জানো। শেষ শেষ শেষ। তোমাদের বইয়ের কতটুকু পর্যন্ত শেষ হলো? চ্যাপ্টার 3.2 শেষ। চ্যাপ্টার 3.2 শেষ। বুঝছো? আমি যদি তোমাদের বইয়ে চলে যাই, এই বইটা সবাই পাইছো? যারা অর্ডার করেছো চলে যাবে, খুব শিগগির চলে যাবে। তোমাদের বইয়ে হচ্ছে, তুমি যদি এনসিটিভির কোনো লেখকের বই কিনো 3.2 শেষ, চ্যাপ্টার 3.2 শেষ। আর আমাদের এই বইটাই হচ্ছে, আমি যদি বলি, দেখো ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র আছে 130 নাম্বার পেজে। কারণ নতুন পুরানো এডিশন হলে একটু আগে পরে হবে আর কি। 130 নাম্বার পেজের আগ পর্যন্ত আমাদের শেষ, ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রের আগ পর্যন্ত। ঠিক আছে? এইবার যে যেমনে আসো পুরা মনোযোগটা এদিকে দিবা। আমি তোমাদের এখন একটা ম্যাজিক শিখাবো। যে যেখানে আসো, যেমনে আসো, একটু উঠে বসো। আমি তোমাদের একটা ম্যাজিক শিখাবো, লিটারালি ম্যাজিক। এইটা দিয়ে তুমি ফাটায় ফেলতে পারবা। তুমি কি করতে পারবা? ফাটায় ফেলতে পারবা। আচ্ছা, ধরো আমার কাছে একটা বিন্দু আছে। হ্যাঁ, এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো 6,4। এখন আমি বললাম তোমাকে 2 ঘর ডাইনে যাইতে, এখান থেকে এক্স অক্ষের সমান্তরালে 2 ঘর ডাইনে যাইতে, তাহলে তুমি কোন বিন্দুতে যাবা? 2 ঘর ডাইনে যাইতে বললাম, 2 ঘর বামে যাইতে বললাম, তারপর বললাম 2 ঘর উপরে যাইতে, 2 ঘর নিচে যাইতে। তাহলে বলো তুমি কোথায় গিয়ে পৌঁছাবা? আমি যদি তোমাকে 2 ঘর ডাইনে যাইতে বলি, তাহলে যেই বিন্দুতে পৌঁছাবা সেটা কত? 8,4। আমি যদি 2 ঘর বামে যাইতে বলি, তুমি কোথায় পৌঁছাবা? আমাকে বলো 4,4, তাই না? অর্থাৎ ডাইনে গেলে দেখো ভুজ 2 বাড়ছে, ভুজ 2 কমছে, ভুজ 2 বাড়ছে, ভুজ 2 কমছে। আচ্ছা, উপরে গেলে কি কোটি বাড়বে? 2 ঘর উপরে যদি যাও 6,6, নিচে গেলে কি হবে? 6,2। ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এইবার এগুলো তো সবাই পারে। এবার আমরা আর সোজাসুজি যাব না, আমরা কোনাকাইচ্চা যাব, কোনাগুনি যাব। ঠিক আছে? ধরো এখান থেকে এখানে গেলাম। ধরো এটার স্থানাঙ্ক হচ্ছে 3,2 আর এটার স্থানাঙ্ক হচ্ছে ধরো হচ্ছে 6,6,6। তাহলে বলো তো এখান থেকে ওখানে যাইতে তুমি এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছো? এখান থেকে ওখানে যাইতে এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছো? একটু আসছো?
তারপর উপরে উঠছো, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, কয় ঘর ডানে গেছে? এখানে 3, ওখানে 6, তাহলে 3 ঘর প্লাস 3। ডাইনে যাওয়া মানে প্লাস 3। আমি যদি আগে একটু বুঝাই, ডাইনে যাওয়া মানে এখানে কি ছিল? +2, বামে যাওয়া -2, উপরে ওঠা +2, কোটি বাড়ছে, নিচে নামা -2। তুমি যখন ডাইনে গেছো 3 ঘর ডাইনে গেছো, উপরে উঠছো কয় ঘর? 4 ঘর। এই চেঞ্জটা হয়েছে না? এই তো, সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা, এবার আমি তোমাকে একটা মজার জিনিস বলি। এবার আমরা এরকম কিছু লিখলাম না, ঠিক আছে? ধরো এইটা, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আর, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমাকে বলতে পারবা একটু কত? এটা কি পড়াইছে তোমাদের ফিজিক্সে? মিস্টার অপূর্ব দাদা পড়াইছে? নাহলে পড়াবে খুব শিগগিরই। পড়ে নেই? এতটুকু কি আর কস থিটা না? সবাই আমাকে বলো, আর কস থিটা না? ওই যে পোলার কার্তেশিয়াতে পড়ছে, আমিই পড়াইছি। ধরো কিসের ফিজিক্স, আমি তো পড়াইছি। আর কস থিটা না? এতটুকু কত? আর সাইন থিটা। এখন আমাকে বলো, আমি বললাম এই দৈর্ঘ্যটাই তুমি অন্য কোথাও যাবা, এটার সমান্তরালে, এটার সমান্তরালে, বুঝছো? তাহলে আমি যদি বলে দেই যে এই বিন্দুটার ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই, তুমি আমাকে বলতে পারবা এই বিন্দুটার ভুজ কত হবে? তুমি আমাকে বলতে পারবা এই বিন্দুটার ভুজ কত হবে? এই যে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান এবং সমান্তরাল, তাহলে এতটুকু আর কস থিটা, তাহলে এটা কি হবে? এক্স প্লাস আর কস থিটা, এতটুকু কত? আর সাইন থিটা। তাহলে এটার কোটি কি হবে? ওয়াই প্লাস আর সাইন থিটা। কাহিনী বুঝলাম? বলো বলো বলো, কাহিনী বুঝলাম? অর্থাৎ তুমি যদি সমান্তরালে একই দৈর্ঘ্য অতিক্রম করো, সমান্তরালে একই দৈর্ঘ্য অতিক্রম করো, তাহলে এক্স অক্ষ বরাবর এখানে যত বাড়বে এখানেও তত বাড়বে, ওয়াই অক্ষ বরাবর যত বাড়বে এখানেও তত বাড়বে। একদম কমন সেন্স। আচ্ছা, এই জিনিসটা যদি সমান্তরালে না হয়ে একই লাইনের উপরে হইতো, সেক্ষেত্রেও সম্ভব হইতো না? বলতো, এটা যদি সমান্তরালে সমান্তরালে না হয়ে একই রেখার উপরে, অর্থাৎ কাহিনীটা এরকম, সেক্ষেত্রেও সিমিলার না? দেখো, একই লাইনের উপরে একটা সরল রেখার উপর তুমি আর ঘর, এই যে আর দূরত্ব অতিক্রম করলে, ভুজের পরিবর্তন যা, কোটির পরিবর্তন যা, ওই লাইনের উপরে যদি আরো আর ঘর অতিক্রম করো, ভুজের পরিবর্তন যা, কোটির পরিবর্তন তাই হবে। কমন সেন্স। ওকে, তাহলে এখানে যদি 3 পরিবর্তন হয় এখানেও 3, এখানে যদি 4 পরিবর্তন হয় এখানেও 4। সিম্পল। এবার আমি যদি আরেকটা কাহিনী বলি, এবার আমি কি করলাম? এবার আমি বললাম এটার দৈর্ঘ্য আর, কিন্তু এইটার দৈর্ঘ্য হচ্ছে 2r। কথার কথা, যদিও এখানে দেখে বোঝা যাইতেছে না, যদিও এখানে দেখে বোঝা যাইতেছে না, আমি একটু বড় করার চেষ্টা করি। আমি বললাম 2r, কথার কথা। তাইলে আমাকে বলতে পারবা এটা কত বাড়বে? এবার কত বাড়বে? এটা যদি 2r হয়, 2r হয়, বলো তো, এখানে যদি আর cos থিটা বাড়ে এখানে কত বাড়বে? ডাবল বাড়বে না? 2r cos থিটা, 2r cos থিটা, এখানে কত বাড়বে? 2r sin থিটা। বুঝছো বুঝছো? তাহলে এখানে যদি 3 বাড়ে এখানে কত বাড়বে? ছক্কা। এখানে যদি 4 বাড়ে এখানে কত বাড়বে? 8 8 8। এটা যদি সমান্তরাল না হয়ে একই লাইনের উপরে থাকতো, সমান্তরাল না হয়ে একই লাইনের উপরে থাকতো, সেম কাহিনী না? সেম কাহিনী না? বলো তো। রিক্যাপ দিব না, মনোযোগ দাও। আচ্ছা, তার মানে আমার কথা হচ্ছে একই লাইনের উপরে বা সমান্তরালে ভুজকোটির অনুপাত দৈর্ঘ্যের অনুপাতে, ভুজকোটির পরিবর্তন দৈর্ঘ্যের অনুপাতে হয়। আবারও বলি, সমান্তরালে বা একই লাইনের উপর ভুজকোটির পরিবর্তন দৈর্ঘ্যের
অনুপাতে হয়। ফর এক্সাম্পল দেখো এই দুটা সমান্তরাল না, তাহলে এখান থেকে এতটুকু ভুজের পরিবর্তন যদি 3 হয়, এখান থেকে এতটুকু কোটির পরিবর্তন যদি 4 হয়, তাহলে এটা দেখো সমান্তরালে, তাহলে এখানে ভুজের পরিবর্তন কি হবে? দৈর্ঘ্যের অনুপাতে। এটার থেকে ওটার দৈর্ঘ্য ডাবল, তাহলে ভুজের পরিবর্তনটাও হবে ডাবল, কোটির পরিবর্তনটাও হবে ডাবল। যদি এটা 2 গুণ না হয় 3 গুণ হইতো, ভুজের পরিবর্তন 3 গুণ, কোটির পরিবর্তন 3 গুণ হইতো, এখানে 9 হইতো, ওখানে 8 হইতো। তুমি কি বুঝছো? সমান্তরালে বা একই লাইনের উপরে ভুজ কোটির পরিবর্তন দৈর্ঘ্যের অনুপাতে হয়, দৈর্ঘ্যের অনুপাতে হয়। আমি বুঝাইতেছি, ঠিক আছে? এই যে একদম কমন সেন্স, দেখো এটা আর এটা সমান্তরাল না, এটার দৈর্ঘ্য যদি আর হয়, এটার দৈর্ঘ্য 2r, দৈর্ঘ্য ডাবল, তাহলে ভুজের পরিবর্তন কমন সেন্স, এখানে আর cos থিটা হলেন 2s আর cos থিটা ডাবল, এখানে আর sin থিটা হলেন 2s আর sin থিটা ডাবল। এটার কাজ কি? এই তো ম্যাজিক, আসতেছি 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 আসতেছি, ম্যাজিক ম্যাজিক দেখা শুরু করবা। আমরা একটা অঙ্ক কিছুক্ষণ আগে করছিলাম, আমরা একটা অঙ্ক নিয়ে আসি, ম্যাজিকটা দেখবা, এই জিনিস যে কত জায়গায় লাগবে। তাহলে আমার ফাইনাল কথা কি? সমান্তরালে বা সমান্তরালে বা বলো বলো একই রেখার উপর ভুজ কোটির পরিবর্তন দৈর্ঘ্যের অনুপাতে হয়, দৈর্ঘ্যের অনুপাতে হয়। ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো তো সামান্তরিক, এই দুটা সমান্তরাল না? আমাকে বলো, আমাকে বলো, সবাই সবাই সবাই, এই বাহু সমান্তরাল না এবং সমান? তাহলে এখান থেকে এখানে ভুজের পরিবর্তন বলো বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? 2 থেকে বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? কত বাড়ছে? কত বাড়ছে? 4 বাড়ছে। তাহলে এখান থেকে এখানে কত বাড়বে? ভুজ কত বাড়বে? 4 বাড়বে, কারণ সমান এবং সমান্তরাল। তাহলে 4 যদি বাড়াও, 5 আর 4 9, পাই গেছি। এখান থেকে এখানে কোটি কোটি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? কত বাড়ছে? 3 বাড়ছে। তাহলে এখান থেকে বাড়বে না কমবে? বাড়বে। কত বাড়বে? 3 বাড়বে। 9,12 শেষ, শেষ। সবাই কনসেপ্টটা বুঝছো? শর্টকাট সবাই জানে, কিন্তু এটা কেমনে আসছে বুঝছো? সমান্তরালে বা একই লাইনের উপর ভুজ বা কোটির পরিবর্তন দৈর্ঘ্যের অনুপাতে হয়। এই দুইটার দৈর্ঘ্য সমান, তো এখানে যা বাড়ছে ওখানে তাই বাড়ছে। এটার দৈর্ঘ্য থেকে ওটা যদি ডাবল হইতো তাহলে ডাবল বাড়তো, তাহলে ডাবল বাড়তো। সবাই নড়ে চড়ে বসছো না? ব্যাপারটা সহজ। আরো এক্সাম্পল দিব। আচ্ছা, তুমি ভাবলা ভাই ঠিক আছে আপনি এমনি করলেন, আমি একটু অন্যভাবে করি, আমি একটু পণ্ডিত মানুষ, আমি এমনি করব না, করব না, আমি অন্যভাবে করব। হ্যাঁ, অন্যভাবে করা যায়। আমি তো এই দুইটা বাহু নিছি, তুমি পণ্ডিতি করে এই দুইটা বাহু নিলা, সেম কাহিনী। এরা সমান এবং সমান্তরাল না? এরা সমান এবং সমান্তরাল না? দেখি তো, 2 থেকে 5 বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? কত বাড়ছে? 3 বাড়ছে। 6 থেকে তাহলে কত বাড়বে? 3 বাড়বে। ভুজ ভুজ কোটি কোটি এমনি, 6 থেকে 3 বাড়াইলে কত হয়? 9। এবার কোটির কাহিনী, 5 থেকে 9 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 4 বাড়ছে। তাহলে 8 থেকে তুমি যদি 4 বাড়াও কত হবে? এগুলো শর্ট এমসিকিউতে করবা। 12 কত করবা? এমসিকিউ। এই এখনো ম্যাজিক শুরু হয় নাই, এখনো ম্যাজিক শুরু হয় নাই। করলে কি কমলে কি সমান কমবে? অবশ্যই। যদি ধরো 3 কমতো তাহলে ওখানেও 3 কমতো। আবারও বলি, সমান্তরালে বা একই রেখার উপরে ভুজ বা কোটির পরিবর্তন দৈর্ঘ্যের অনুপাতে হয়। ওকে, দেখো তো দেখো তো দেখো তো কি বলছে। একটু সুন্দর করে চিত্র আঁকাও, পরে চিত্র আঁকান লাগবে না। পি কিউ রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে 2,3। পি কিউ রেখাংশের মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত? 2,3। কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1,6। পি বিন্দু স্থানাঙ্ক, সবাই একটু মনোযোগ দাও। দেখো তো, যেহেতু মধ্যবিন্দু,
এই দুটার দৈর্ঘ্য সমান না? বলো, এটার দৈর্ঘ্য সমান না এবং একই লাইনের উপরে? বলো, মধ্যবিন্দুতে এই দুটার দৈর্ঘ্য সমান। তাহলে আমাকে বলো তো, ভুজ -1 থেকে 2 বাড়ছে না কমছে? -1 থেকে 2 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 2 থেকে -1 বাদ দাও, পরেরটা থেকে আগেরটা বাদ দিলেই বুঝবা বাড়ছে না কমছে। বাড়ছে। কত বাড়ছে? 3 বাড়ছে। 3 বাড়ছে। তাহলে 2 থেকে আরো 3 বাড়বে কেন? কারণ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান এবং এরা সমান্তরাল। আমার কথাই ছিল সমান্তরালে বা একই লাইনের উপরে ভুজকোটির পরিবর্তন দৈর্ঘ্যের অনুপাতে হয়। দুটার দৈর্ঘ্য সমান, এজন্য একই অনুপাতে। কেন হয় সেটা তো বুঝছো, প্রমাণ তো বুঝছো, যে আর cos θ আর cos θ। তাহলে 3 যদি বাড়াও 5। এবার দেখি তো কোটির কি কাহিনী, কোটি বাবাজির কি কাহিনী। 6 থেকে 3 বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 3। তাহলে 3 থেকে যদি আরো 3 কমাও, 3 থেকে 3 কমালে কত? 0। 3 থেকে 3 কমালে কত? 0। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই তো, এই তো, এই তো। এইবার আরো মজার কাহিনী। এই অঙ্কটা করছো? আমাকে বলো তো, এই অঙ্কটা করছো? করছো না? আমি একটু চিত্র আঁকাই। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, বুঝিও, সমত্রিখণ্ডক বিন্দু 7, 5। আর ওদিকে হচ্ছে -2, -1। সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? 2টা। তাহলে সমান 3টা ঘর তৈরি হয়েছে। একটা একটা একটা। সমান কয়টা ঘর তৈরি হয়েছে? সমান 2টা ঘর তৈরি হয়েছে। বিন্দু 2টা, ঘর 3টা। তাহলে দেখো তো, এখান থেকে এতটুকু বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? -2 থেকে 7 বাদ দাও, 9 কমছে। 9 কমছে। কয় ঘরের জন্য 9 কমছে? কয় ঘরের জন্য 9 কমছে? 3 ঘরের জন্য 9 কমছে। 3 ঘরের জন্য 9 কমছে। তাহলে এক ঘরের জন্য কত কমবে? দৈর্ঘ্যের অনুপাতে। বলছি না দৈর্ঘ্যের অনুপাতে বাড়ে বা কমে? তো 3 ঘরের অনুপাতে, 3 দৈর্ঘ্যের অনুপাতে 3 দৈর্ঘ্যের জন্য 9 কমছে। তাহলে এক ঘরের জন্য কত কমবে? 3 কমবে। 3 কমবে। 3। তাহলে 7 থেকে 3 কমাইলে কত? 4। 4 থেকে আরো 3 কমাইলে কত? 1। 1 থেকে আরো 3 কমাইলে কত? -2। মিলে গেছে। সুন্দর। ভুজের কাহিনী খালাস। ভুজের কাহিনী শেষ। এবার চলো কোটি। বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 6 কমছে। কয় ঘরের জন্য 6 কমছে? কয় ঘরের জন্য 6 কমছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘরের জন্য 6 কমছে। তাহলে এক ঘরের জন্য কত কমবে? 2 কমবে। তাহলে 5 থেকে 2 কমাও। 5 থেকে 2 কমাইলে কত? 3। 3 থেকে 2 কমাও 1। 1 থেকে 2 কমাও -1। ক্লিয়ার? এখন একজন কোয়েশ্চেন করছে, ভাইয়া উল্টা দিক থেকে করা যাবে? অবশ্যই করা যাবে। তুমি এই দিক থেকে এই দিকেও করতে পারো। দেখো, বুঝ -2 থেকে 7 বাড়ছে না কমছে? -2 থেকে 7 বাড়ছে না কমছে? বাড়ছে। 9 বাড়ছে। 3 ঘরের জন্য 9। তাহলে এক ঘরের জন্য 3 বাড়বে। 3 বাড়াও। -2 থেকে 3 বাড়াইলে 1। 3 বাড়াও 4। 3 বাড়াও 7। যে কোনো দিক থেকে করা যাবে। যে কোনো দিক থেকে করা যাবে। সবাই বুঝছো? সবাই কি ক্লিয়ার? এটা তো 3 খণ্ডে ভাগ করলাম। উল্টা করলে একই, হ্যাঁ উল্টা করলেও একই, যেই দিকেই যাও প্যারা নাই। এবার 4 খণ্ড করি। 4 খণ্ড করি। দেখো তো সবাই 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 মনোযোগ মনোযোগ। আমি যদিও চিত্র আঁকাই করতেছি, তুমি এক্সপার্ট হওয়ার পর চিত্র আঁকানো লাগবে না। এন্ড এটা শুধু এমসিকিউতে করতে পারবা। এটা অনলি ফর এমসিকিউ। সিকিউতে করা যাবে না। -6,8 8, -6 8, -6 সম 4 খণ্ডক কয়টা? সম 4 খণ্ড যদি হয়, বিন্দু কয়টা? 3টা। বিন্দু কয়টা? 3টা। খণ্ড কয়টা? 4টা। সমান না হলে কি করা যাবে? আসতেছি, রুকো যারা, আসতেছি আসতেছি। আচ্ছা বলো, -6 থেকে 8 বাড়ছে না কমছে? -6 থেকে 8 তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, বুঝছো?
-6 থেকে 8 বাড়ছে না কমছে? বাড়ছে। 14 বাড়ছে, তাই না? তাহলে 8 + 6 14 14 14 14 বাড়ছে, তাই না? কয় ঘরের জন্য 14 বাড়ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর, ঠিক আছে? 4 ঘরের জন্য কত বাড়ছে? বলো বলো বলো। 4 ঘরের জন্য 14 বাড়ছে। তাহলে 1 ঘরের জন্য কত বাড়বে? 4 দিয়ে ভাগ করো, 7/2, 7/2, 7/2, বুঝছো? তাহলে 4 ঘরের জন্য বাড়ছে হচ্ছে 14, 1 ঘরের জন্য 7/2। তাহলে এটার সাথে 7/2 যোগ করা লাগবে। তাহলে -6 এর সাথে দেখো, -6 এর সাথে এই যে বুঝ 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 7/2, এটার সাথে 7/2 যোগ করো। -6 এর সাথে তুমি যদি 7/2 যোগ করো, 7/2 যোগ করো, কত হয়? -5/2, -5/2। একটু জাস্ট মনে রাখো, একটু জাস্ট মনে রাখো। 7/2 যোগ করলে কত হয়? -5/2। তারপর এটার সাথে আরো 7/2 যোগ করলে দ্বিতীয়টায় আসবা। তাহলে এটার সাথে তুমি আরো 7/2 যোগ করো, বুঝছো? এটার সাথে আরো 7/2 যোগ করো। -5/2 এর সাথে 7/2 যোগ করলে কত হয়? 1 হয় না? 1। 1 এর সাথে যদি 7/2 যোগ করো, কত হয়? কত হয়? কত হয় বলো তো? 9/2 না? ভুজের পার্ট খতম। তুমি কি কোটির পার্ট খতম করতে পারবা? দেখো তো কোটি কি হয়েছে? 8 থেকে -6 বাড়ছে না কমছে? কমছে। 14 কমছে। 14 কমছে না? সবাই বলো। 14 কমছে। কয় ঘরের জন্য 14 কমছে? 4 ঘরের জন্য। তাহলে 1 ঘরের জন্য কত কমবে? 1 ঘরের জন্য কত কমবে? 7/2। 1 ঘরের জন্য কত কমবে? 7/2। 7/2। 8 থেকে 7/2 বাদ দিলে কত হবে? 9/2। তার থেকে 7/2 বাদ দিলে কত হবে? 1। তার থেকে 7/2 বাদ দিলে -5/2। এটা থেকে 7/2 বাদ দিলে দেখবা -6 চলে আসে। ক্লিয়ার? 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 সবাই বলো বলো, বুঝছো? হুম, ঠিক আছে। ব্যাপারটা খুব মজার না? ব্যাপারটা খুব মজার, তাই তো? ওকে, এবার দেখো, এটা আমরা করছি ফর্মুলা অ্যাপ্লাই করে। এটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই সহজ। ফর্মুলা অ্যাপ্লাই করলেই সহজ। যে বিন্দু এই দুইটা সংযোগ রেখাংশকে অন্তস্থভাবে 3:5 অনুপাতে বিভক্ত করে। সবাই 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 মনোযোগ মনোযোগ। আমি জানি এটা তোমরা ফর্মুলা দিয়ে পারো এবং ফর্মুলা দিয়ে সহজ। এটা কিন্তু ফর্মুলা দিয়ে সহজ। এই মেথড একটু কঠিন, বাট করা যায়। বাট করা যায়। 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ঠিক আছে? এটাই তো, এটাই তো, এটাই তো। আর দুইটা অঙ্ক, তারপর শেষ। তারপর শেষ। দেখো দেখো দেখো, 1 থেকে 9 বাড়ছে না কমছে? 1 থেকে 9 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 8। বলতে পারবা কয় ঘরের জন্য 8 বাড়ছে? এখানে 3 ঘর, এখানে 5 ঘর, 3 আর 5 8 ঘরের জন্য 8 বাড়ছে। 1 ঘরের জন্য কত বাড়বে? 8 ঘরের জন্য 8, 1 ঘরের জন্য 1। তাহলে 3 ঘরের জন্য কত বাড়বে? বলো। 3 ঘরের জন্য কত বাড়বে? 3 ঘরের জন্য কত বাড়বে? 3 3। তাহলে 1 থেকে 3 বাড়াইলে কত হয়? 4 4 4 4 4। এবার চলো কোটি। 4 থেকে -12 বাড়ছে না কমছে? কমছে। 8 কমছে। 8 কমছে। 8 কমছে। 8 কমছে। 8 কমছে। কয় ঘরের জন্য 8 কমছে? কয় ঘরের জন্য 8 কমছে? 8 ঘরের জন্য। 1 ঘরের জন্য কত কমবে? 1। 1 ঘরের জন্য কত কমবে? 1। এই 1 কমায় দিও না। এখানে কিন্তু 1 ঘর নেই, এখানে 3 ঘর, এখানে 3 ঘর। তাহলে 4 থেকে তুমি যদি 3 কমাও কত হবে? 1। তাহলে অ্যান্সার কি? 4, এই সর্বনাশ। হ্যাঁ, সরি, ভুল করছি। এই ভুল করছি বলবা না? 4 থেকে -12 কত কমছে? 8 কমছে, 16 কমছে, তাই না? এই যে -12 থেকে তুমি যদি 4 বাদ দাও, -12 থেকে যদি 4 বাদ দাও, তাহলে 16 কমছে না? 16 কমছে। তাহলে 8 ঘরের জন্য 16 কমছে। 8 ঘরের জন্য 16 কমছে। 1 ঘরের জন্য কত কমবে? 2।
তাহলে 3 ঘরের জন্য কত কমবে 6, এখান থেকে 6 বাদ দিলে, এখান থেকে 6 বাদ দিলে -2, এখান থেকে 6 বাদ দিলে -2। এটা তোমরা ফর্মুলা দিয়েও পারো, ফর্মুলা ছাড়াও করা যায়, ফর্মুলা ছাড়াও করা যায়। সুন্দর না? বুঝছো? ফর্মুলা ছাড়াও করা যায়। ঠিক আছে, ঠিক আছে। এরপরেরটা মজার একটা অঙ্ক দেখব, এরপরেরটা আর দুইটা আর 1 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। দেখো এটা করছো, এ ও বি দুইটা বিন্দু স্থানাঙ্ক -2,4, 4,5, -5। সবাই একটু 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 দেখো, একটু দেখো। হ্যাঁ, একটা টপিক শেষ করে দেই। এ ও বি বিন্দু স্থানাঙ্ক -2,4 আর হচ্ছে 4,-5, 4,-5। এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যাতে এবি সমান 3BC হয়, এবি সমান 3BC হয়। তাহলে এটা কি সি না? এটা কি সেই সি বিন্দু না? এবি সমান 3BC, এবি সমান 3BC। তাইলে এতটুকু যদি 3 হয়, এতটুকু 1, বহির্বিভক্ত দেখতেছি। এবি সমান 3BC, তাহলে আমি লিখতে পারি যে এবি বাই বিসি, এবি বাই বিসি সমান 3/1, এবি বাই বিসি সমান 3/1। বলো পারি 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 পারি? আচ্ছা দেখো তো দেখো তো দেখো তো, -2 থেকে 4 বাড়ছে না কমছে? -2 থেকে 4 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 6। কয় ঘরের জন্য 6 বাড়ছে? কয় ঘরের জন্য 6 বাড়ছে? 3 ঘর। 1 ঘরের জন্য কত বাড়বে? 2। তাহলে এখান থেকে এখানে কয় ঘর? 1 ঘর। তাহলে কত? ছক্কা। বুঝছো কাহিনী? বুঝছো সবাই? 3 ঘরের জন্য 6, 1 ঘরের জন্য 2, তাহলে এখানে কত বাড়ছে? 2 বাড়ছে। তারপর 4 থেকে -5 বাড়ছে না কমছে? কমছে কমছে। কত কমছে? 9 কমছে। কত কমছে? বলো কত কমছে? 9 কমছে। কয় ঘরের জন্য 9 কমছে? 3 ঘরের জন্য। তাহলে 1 ঘরের জন্য কত কমবে? 3। -5 থেকে 3 কমাইলে -8, -5 থেকে 3 কমাইলে কত? -8। ঠিক আছে, ক্লিয়ার? এটা পারবা? বাসায় করে নিবা। সমত্রিখণ্ডন বিন্দু করাইছি। সমত্রিখণ্ডন বিন্দুর থেকে সহজ জিনিস আর হয় না এখন। সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু, এই জিনিস এখনো শেষ হয় নাই, এই জিনিসের ম্যাজিক বাকি আছে, আমরা সামনেও দেখব। বুঝছো? আরো কঠিন কঠিন টপিক পড়ে নেই, তারপর দেখব। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। টাটা টাটা টাটা।